নিস্তরঙ্গ দিঘিতে ছোট্ট ঢিল পড়লেও অনেকক্ষণ ঢেউ ওঠে। সেই অর্থে ইমাম সাহেবের মৃত্যুতে বিরাটনগরে যে ঢেউ ওঠার কথা সেই ঢেউ উঠল না। ওই দিনই কাকতালীয়ভাবে যোগাযোগ মন্ত্রী চলে এলেন। বিরাটনগর রয়্যাল বাজার সড়কে মগরা নদীতে পুল হবে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন। আগে কয়েকবার তারিখ দিয়েও মন্ত্রী আসতে পারেননি, এবারে তাই হুট করে চলে এসেছেন। মন্ত্রীর আগমন বিশাল ঘটনা। সেই আগমন যদি হেলিকপ্টারের মতো বাহনে হয় তাহলে তো কথাই নেই। বিরাটনগরে যে আলোড়ন উঠল তার তুলনা নেই। বিরাট এক পঙ্খী পাখা ঘোরাতে ঘোরাতে নামছে, তার শব্দে পৃথিবী কাঁপছে। বিরাটনগরের লোকজনের জন্য তুলনাহীন অভিজ্ঞতা। মন্ত্রীর হেলিকপ্টার দুপুর 12টায় এসে পৌঁছালো। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিরাটনগর হাই স্কুলের মাঠে এক ভাষণ দিলেন। জনতা মন্ত্রমুগ্ধের মতো ভাষণ শুনল। যোগাযোগ মন্ত্রীর যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলার কথা না। যেহেতু স্কুলের মাঠে ভাষণের ব্যবস্থা, সেহেতু তিনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বললেন এবং স্কুল ফান্ডে নগদ 10,000 টাকা ব্যক্তিগত তহবিল থেকে দান করলেন। গ্রামের মানুষজন তালি দিতে দিতে হাত ব্যথা করে ফেলল। বক্তৃতা পর্বের শেষে চায়ের ব্যবস্থা। সেই ব্যবস্থা চেয়ারম্যান জহির খাঁর বাড়িতে। জহির খাঁ অতি অল্প সময়ের নোটিশে চা পানের বিপুল আয়োজন করে ফেললেন। এমন ব্যবস্থা যে মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হলেন, প্রত্যন্ত গ্রামেও দেখি ভালো ব্যবস্থা করেছেন, আমি তো এরকম আশাই করিনি। মন্ত্রী আশা করেননি এরকম আরেকটি কাজ জহির খাঁ করলেন। গ্রামবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে সোনার ঢেকি উপহার দিলেন। মন্ত্রীর প্রথমবার আসার তারিখেই জহির খাঁ ঢাকা থেকে 5 ভরি সোনার ঢেকি বানিয়ে এনেছিলেন। সেটা শুধু যে কাজে লাগলো তা না, অনেকখানি কাজে লাগলো। মন্ত্রী 3 বার বললেন, বাহ, জিনিসটা তো সুন্দর। শুধু যে সুন্দর তা না, ঢেকি শাশ্বত বাংলার প্রতীক। সাধারণত মন্ত্রী শ্রেণীর কাউকে উপহার দিলে সেই উপহার বেশিক্ষণ হাতে রাখা নিয়ম না। ছবি তোলা হয়ে গেলেই উপহার অন্য কারো হাতে তুলে দেওয়া হয়। সোনার ঢেকির ক্ষেত্রে সেরকম হলো না। ফটোগ্রাফারের ছবি তোলার পরেও মন্ত্রী উপহার হাতে বসে রইলেন। হেলিকপ্টারে ওঠার সময়ও তার হাতে উপহারটা দেখা গেল। হেলিকপ্টারের উত্তেজনার পাশে ইমাম সাহেবের মৃত্যু তেমন কিছু না। পরপর 2টি উত্তেজনা মানুষ নিতে পারে না। বড় ধরনের একটি উত্তেজনাতেই মানুষ ঝিমিয়ে পড়ে। এরকম ঝিমিয়ে পড়া অবস্থায় ইমাম সাহেবের লাশ নিয়ে নাটক শুরু হলো। মন্ত্রী চলে যাবার পর রয়্যাল বাজার থানার ওসি কিছু হম্বিতম্বি করলেন। তিনি ঘোষণা করলেন, ডেড বডি দেখে মনে হচ্ছে না আত্মহত্যা, কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে। কঠিন তদন্ত হবে, তদন্তে রুই কাতলা বের হয়ে পড়তে পারে। প্রয়োজনে আসল খবর বের করার জন্য থানায় নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হবে। হম্বিতম্বিতে তেমন কাজ হলো না। জহির খাঁ ওসিকে ডেকে বললেন, খামাখা ক্যাসাল করবা না, সুরথাল টাল কি করতে হয় ব্যবস্থা করো, ডেড বডি মধুপুর পাঠাই দিতে হবে। ওসি সাহেব ধমক খেয়ে মিয়ে গেলেন। ধমক এমন লোকের কাছে থেকে এসেছে যার বাড়িতে মন্ত্রী কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে গেছেন, হেলিকপ্টারে ওঠার আগে আগে কোলাকুলি করেছেন। যেসব মৃত্যু অর্থকরী না, পুলিশ সেসব মৃত্যুর বিষয়ে উৎসাহ হারিয়ে ফেলে। কাজেই পুলিশ উৎসাহ হারিয়ে ফেলল। ওসি সাহেব বিমর্ষ মুখে বললেন, সুরথালের জন্য ডেড বডি নেওয়ার ব্যবস্থা করছি, থানা থেকে ভ্যান গাড়ি আসবে, আত্মীয় স্বজন কেউ যেন যায়, সুরথালের ফি আছে, 2,000 টাকা যেন সাথে নেয়। পুলিশের ভ্যান রাতে এসে পৌঁছালো না। মতি সারা রাত ইমাম সাহেবের পাশে রইল। রাত 9টা-10টা পর্যন্ত তার সঙ্গে লোকজন ছিল। একে একে সবাই বিদায় হয়ে গেল। মরা মানুষ ফেলে রেখে গেলে শিয়াল কুত্তা খেয়ে ফেলবে। মতির বিরক্তির সীমা রইল না। অন্যদের মতো সেও কেন চলে গেল না? এরকম বোকামিটা করল কিভাবে? তার একমাত্র ভরসা সঙ্গে গাঁজা ভরা সিগারেট আছে। গাঁজার ধোঁয়ায় টান দিয়ে যে কোনো পরিস্থিতি পার করে দেওয়া যায়। সমস্যা একটাই, খালি পেটে থাকলে চলবে না, পেট ভর্তি থাকতে হবে। ইমাম সাহেবের লাশ তার ঘরের চৌকির উপর রাখা আছে, কম্বল দিয়ে লাশটা ঢাকা। গন্ধ সহজে বের হবে না। মতি বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়েছে। শিয়াল কুকুরের ঘরে ঢোকার পথ বন্ধ। সে বসে আছে উঠানে। উঠানের দুমাথায় 2টা হারিকেন জ্বালিয়েছে। অগ্নিবন্ধন। জিন ভূতের 2 দিক থেকেই আসা বন্ধ। মতি এক ফাঁকে ইমাম সাহেবের রান্নাঘরেও দেখে এসেছে। চাল আছে, ডাল আছে, পেঁয়াজ রসুন আছে, তেলের শিশিতে তেলও আছে। খিদাটা ভালো মতো লাগলে
চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিতে হবে। ভরা পেট থাকলে ভয় কম লাগে। সঙ্গে গাজার সিগারেট আছে 6টা। এক একটার দাম পড়েছে 10 টাকা করে, 6টা 60 টাকা। মতি মোলামুলি করে 50 টাকায় কিনেছে। এই সব হলো আরাম করে খাওয়ার জিনিস। তার এমনই কপাল, মরা লাশের পাশে বসে সবকটা পুড়িয়া শেষ করতে হবে। বেহুদা 50 টাকা চলে গেল। প্রথম গাজার পুড়িয়া খেয়ে মতির দুঃখবোধ কেটে গেল, মায়াবোধ প্রবল হলো। তার কাছে মনে হলো ইমাম সাহেব আহারে বেচারা মরে পড়ে আছে, নিকট আত্মীয় পরাত্মীয় কেউ নেই। ইমাম সাহেবের মতো একজন নামাজি ভালো মানুষের পাশে কে আছে? আছে মতির মতো দুষ্ট লোক, যে কিনা ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজে সামিল হয় না। মাঝে মধ্যে তওবা করে পাপমুক্ত অবশ্য হয়, সে অবশ্য বোঝে তওবাটা করে সে আল্লাহ পাককে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। মতির ধারণা আল্লাহ পাকও ব্যাপারটা বুঝেন, তবে বুঝেও চুপ থাকেন। এই জন্যই তিনি রহমানুর রাহিম। মৃত্যুর পর মতির কঠিন শাস্তি হবে এটা সে জানে। যে পড়ে থাকে বাজারের মেয়ে ছেলের বাড়িতে, তাকে আল্লাহ পাক আদর করে বলবেন, ওরে মতি, যা বেহেস্তে ঢোক, তাম্বুর নিচে হুড়পুরি আছে, যারে যারে পছন্দ হয় সাথে নিয়ে সুরবান তাহরা খা, যত ইচ্ছা খা। তা হবে না, আগুনে তাকে পড়তেই হবে। 2-1টা ভালো কাজ যে সে করে নাই তা না, করেছে। তবে খারাপ কাজের তুলনায় ভালো কাজ এতই নগণ্য যে দুজকের আগুন থেকে সেই পুণ্য তার একটা কেনি আঙ্গুলও বাঁচাতে পারবে না। এই যে ইমাম সাহেবকে সে পাহারা দিচ্ছে, এটা তো একটা ভালো কাজ, কারণ লোকটা ভালো। চেয়ারম্যান সাহেব লোকটারে কানে ধরে চক্কর দিয়েছেন, অন্যায় করেছেন, নির্দোষ লোকের শাস্তি হয়েছে। দোষীও হইতে পারে। মানুষ চেনা বড় কঠিন। সবাই তাকে ভালো মানুষ জানে, আসলে সে বিরাট চোর। মর্জিনার নাকফুল চুরি করে 20 টাকায় বেচেছিল। অবশ্য এই টাকাটা সে মর্জিনার পেছনেই খরচ করেছে। আধা কেজি গরম জিলাপি কিনে খাইয়েছে, নিজে একটাও খায়নি। হাসানকে জিজ্ঞেস করলে জানা যায়, হাসান নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তবে হাসানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। যদি হাসান বলে ঘটনা সত্য, তখন কি হবে? মৃত মানুষের খারাপ কিছু নিয়ে আলোচনা করতে নাই, মৃত মানুষকে নিয়ে ভালো ভালো কথা বলতে হয়, এটাই নিয়ম। মতি মরে গেলে কেউ কি তাকে নিয়ে ভালো কোনো কথা বলবে? মনে হয় না। মতি দ্বিতীয় সিগারেটটা ধরালো। জিনিস খারাপ দেয় নাই, 1 নম্বর জিনিসই দিয়েছে। মনে ফুর্তির ভাব আসি আসি করছে, হয়তো এসেও যাবে। জাম্পেশ খিদে জানান দিচ্ছে, এক ফাঁকে খিচুড়ি বসিয়ে দিতে হবে। ডিম পাওয়া গেলে ভালো হতো। 1-2টা খিচুড়ির মধ্যে ছেড়ে দিলে স্বাদ যা হয় তার কোনো তুলনা নাই। তেঁতুল গাছের নিচে খচমচ শব্দ হচ্ছে। মতি কৌতূহলী হয়ে তাকাচ্ছে। সাধারণ অবস্থায় থাকলে ভয় লাগতো, এখন সে সাধারণ অবস্থায় না, শিয়াল টিয়াল হবে। মরা মানুষের গন্ধ পেয়ে উকি ঝুঁকি মারছে। হাতের কাছে একটা লাঠি রাখা দরকার। শিয়ালের পাল মরা মানুষ একবার খেতে শুরু করলে আধা পাগল হয়ে যায়, তখন জীবিত মানুষ খেতে চায়। ঘরের ভেতরও খচমচ শব্দ হচ্ছে। বেড়া ভেঙে কোনো শিয়াল কি ভেতরে ঢুকে পড়েছে? ঢুকে পড়লে কিছু করার নাই, খাওয়া দাওয়া শেষ করে যা থাকে তাই কবরে ঢুকিয়ে দিতে হবে। মতি আরেকটা সিগারেট ধরালো। মৌতাকটা মোটামুটি জমছে, মনে ফুর্তির ভাব চলে এসেছে। এটা কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। মতি গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতে লাগলো। এই পরিস্থিতিতে ধর্মীয় গান গাইতে পারলে ভালো হতো। চলো যাই মদিনা, এই ধরনের গান। সেরকম গান একটাও মনে পড়ছে না। সে মাথা দোলাতে দোলাতে সিনেমার গান শুরু করলো। এই সিনেমাটা সে মর্জিনাকে নিয়ে নেত্রকোনার হলে দেখে এসেছে। খুবই ট্র্যাজেডি সিনেমা। মতি উদাস গলায় গাইছে, হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। আবারও খচখচ শব্দ হচ্ছে। মতির হাসি পেয়ে গেল। আজই মনে হয় খচখচানির রাত। এবারের খচখচানিটা অন্যরকম। 4 পায়ে জন্তুর খচখচানি না, 2 পেয়ে মানুষের শুকনো পাতার উপর হেঁটে আসার শব্দ। মতি বলল, কে? বলেই দেখল ডাক্তার সাহেব। গলায় মাফলার পেঁচিয়েছেন বলে মানুষটাকে অন্যরকম লাগছে। দেখে মজা লাগছে। গাজার কারণে এটা ঘটছে। 1 নম্বরই গাজার এই এক গুণ, যা দেখা যায় তাই ভালো লাগে।
ডাক্তার সাহেব যদি মাফলার ছাড়া আসতো তাহলেও তাকে দেখতে ভালো লাগতো। ডাক্তার সাহেব বললেন, মতি নাকি? যে ডাক্তার সাহেব। কি করো? মরা পাহারা দিই। গাঁজা খাচ্ছ নাকি? বিশ্রী গন্ধ আসছে। তোমার গাঁজার অভ্যাসও আছে তা তো জানতাম না। মতি জবাব দিল না, লজ্জা পেয়ে মুখ নিচু করল। ডাক্তার সাহেবকে দেখে তার ভালো লাগছে। খাঁটি সোনা মানুষ বলেই এত রাতে খোঁজ নিতে এসেছেন। এই মানুষটার সাইকেল চুরি করাটা খুবই অন্যায় হয়েছে। মতি ঠিক করে ফেলল অন্য কোনো জায়গা থেকে একটা ভালো সাইকেল চুরি করে ডাক্তারকে দিয়ে আসবে। তার ডাবল পাপ হবে, হলেও কিছু করার নাই। সাইকেলের অভাবে লোকটার কষ্ট হচ্ছে। সবচেয়ে ভালো হয় যদি পুরনো সাইকেল জোগাড় করা যায়। ডাক্তার সাহেব বললেন, ডেড বডি থানায় নিয়ে যাবার কথা ছিল, নেয়নি? যে না। ইমাম সাহেবের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? যে না, কেউ তার আর ঠিকানা জানে না, শুধু জানে বাড়ি মধুপুর। ভালো সমস্যা হলো তো। আনিস বারান্দায় উঠে এলো। তার মন বেশ খারাপ হয়েছে। একটা মানুষ মারা গেছে, অথচ তার আশেপাশে কেউ নেই। একজন শুধু উঠানে বসে গাঁজা টানছে। মানুষ এত নিষ্ঠুর হবে কেন? নাকি সমস্যাটা ইমাম সাহেবের? বিদেশি মানুষ দীর্ঘদিন এখানে থেকেও কারো সঙ্গে মিশ খাওয়াতে পারেননি। আনিস বলল, তুমি একা বসে আছো আর কেউ নেই, এটা কেমন কথা? মতি বলল, সবেই ভয় খাইছে, ফাঁসের মরা, আর জায়গাটাও গ্রামের বাইরে পড়ছে। তারপর ধরেন পুলিশের ঝামেলা আছে। খাওয়া দাওয়া করেছ মতি? যে না। তোমার খাবার ব্যবস্থা তো করা দরকার। চিন্তা করেন না ডাক্তার সাহেব, ইমাম সাহেবের পাকের ঘরে চাল ডাল সবই আছে, খিচুড়ি বাসায় দেব। তাহলে এক কাজ করো, রান্না শুরু করো। আমি ইমাম সাহেবের ঘর খুঁজে দেখি চিঠিপত্র থেকে কোনো ঠিকানা পাওয়া যায় কিনা। কেউ কি খুঁজে দেখেছে? বলতে পারি না, সবই ছিল মন্ত্রী নিয়ে ব্যস্ত। ডাক্তার হারিকেন হাতে ঘরে ঢুকে পড়ল। চৌকিতে কালো কম্বলে একটা মানুষ পুরোপুরি ঢাকা। তার শরীর নষ্ট হতে শুরু করেছে। তীব্র না হলেও ভোঁতা ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে। মেডিকেল কলেজে আনিসের এক মেডিসিনের প্রফেসর জাবেদ আলী হঠাৎ হঠাৎ বিষয়ের বাইরে কথা বলতেন। গন্ধ বিষয়ে একবার দীর্ঘ বক্তৃতা দিলেন, যে বক্তৃতা সিলেবাসে নেই। বাবারা শোনো, ডাক্তার হবার আগে নাক তৈরি করো, গন্ধ নিতে শিখাও। সবকিছুর গন্ধ আছে। জীবন্ত মানুষের গন্ধ আছে, আবার মৃত মানুষেরও গন্ধ আছে। অসুখের গন্ধ আছে। টাইফয়েড রোগের গা থেকে একরকম গন্ধ বের হয়, আবার কালাজ্বর রোগের গা থেকে অন্যরকম গন্ধ বের হয়। রোগের ডায়াগনোসিসে এখন গন্ধ ব্যবহার করে না, কিন্তু আমি লিখে দিচ্ছি, গন্ধ নির্ভর ডায়াগনোসিস শুরু হবে। প্রাচীন ভারতের দুই মহান চিকিৎসক চরক এবং সুশ্রুত দুইজনই রোগের ডায়াগনোসিসে গন্ধের গুরুত্ব দিয়েছেন। ভারতের ডাক্তার বিধানচন্দ্র রায়ও দাবি করতেন তিনি রোগের গন্ধ পেতেন। জাবেদ আলী স্যারের মাথা কিঞ্চিত খারাপ ছিল। একদিন ভালো মানুষের মতো ক্লাস নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে একগাদা ডরমেকম ট্যাবলেট খেয়ে মারা গেলেন। মৃত্যুর আগে নোট লিখে গেলেন। নোটটা অন্যদের মতো না। তিনি অন্যদের মতো লিখলেন না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। তিনি লিখলেন, আমার মৃত্যুর জন্য সবাই দায়ী, আমি নিজেও দায়ী। ইমাম সাহেব কি এমন কোনো কিছু লিখে রেখে গেছেন? তার স্ত্রীর কাছে কোনো চিঠি? তার দুই কন্যার কাছে আবেগের কিছু লাইন? ঘরে আসবাবপত্র খুবই অল্প। টেবিলের উপর কিছু হাদিসের বই, মিসকাত শরীফ, বুখারি শরীফ। টেবিলের ড্রয়ারে কিছু চিঠি পাওয়া গেল। সবই ইমাম সাহেবের বড় মেয়ে সকিনার লেখা। কোনো চিঠিতেই ঠিকানা নেই। অন্যের চিঠি পড়ার মানসিকতা আনিসের নেই। তারপরেও একটা চিঠি পড়ে ফেলল। সকিনা তার বাবাকে লিখেছে, আপনি শরীরের দিকে খেয়াল রাখিবেন, আপনার জন্য সবসময় মন কান্দে। প্রতি রাতে আজে বাজে খোয়াব দেখি। বাবা গো, আমি আপনার পায়ে ধরি, আপনি নিজের প্রতি যত্ন নেন। আপনার বুকে ব্যথা হয়, কেন আপনি ডাক্তারের সঙ্গে কথা বলেন না? আনিস ছোট্ট নিঃশ্বাস ফেলল। ইমাম সাহেবের সঙ্গে তার অনেকবারই দেখা হয়েছে। তিনি তার বুকের ব্যথার কথা কখনো বলেননি। মৃত্যু একদিক দিয়ে ভালো, যাবতীয় যন্ত্রণার অবসান। এই মানুষটা এখন আর বুকের ব্যথায় কষ্ট পাচ্ছে না। মতিকে একা রেখে আনিস তার বাসার দিকে রওনা হলো। রাত অনেক হয়ে গেছে।
তারপরেও তাকে জহির খাঁর বাড়িতে যেতে হবে। তিনি জরুরি খবর পাঠিয়েছেন। আনিস মনে মনে আশা করছে সে গিয়ে দেখবে জহির খাঁ বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছেন। মানুষটার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছে না। জহির খাঁ জেগেই ছিলেন। তার চোখ রক্তবর্ণ। প্রচুর মদ্যপান করলে তার চোখ রক্তবর্ণ হয়ে যায়। আজ সারাদিন নানা উত্তেজনার ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে। এখন উত্তেজনা কমানোর ব্যবস্থা নিয়েছেন। ডাক্তারকে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, তুমি ছিলা কোথায়? বাসা তালা বন্ধ, 3 বার তোমার কাছে লোক পাঠিয়েছি। আনিস কিছু বলল না। সে ইমাম সাহেবের বাড়িতে গিয়েছিল, এই কথাটা তার বলতে ইচ্ছে করছে না। জহির খাঁ বললেন, এখন আবার তোমার খুঁজে বৌদিরে পাঠিয়েছি। আনিস বলল, ডেকেছেন কি জন্যে? শরীর খারাপ? শরীর কিঞ্চিত খারাপ, কিন্তু তার জন্য তোমারে ডাকি নাই, গল্প গুজব করার জন্য ডেকেছি। বসো। আনিস বসল। জহির খাঁ পানের বাটা থেকে পান নিয়ে মুখে দিতে দিতে বললেন, আজকে দিনটা যে পার করতে পারছি তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সকাল 7টার সময় টিওনো সাহেব এসে বললেন মন্ত্রী আসবে, আপনার বাড়িতে একটু চায়ের ইন্তজাম করতে হবে। দেখো অবস্থা, এইদিকে একজন আবার ফাঁসিতে ঝুলে পড়েছে। ফাঁসিতে কারা ঝুলে? মেয়ে ছেলে ঝুলে। বিবাহ হয় নাই, পেটে সন্তান চলে এসেছে, তখন ফাঁসিতে ঝুললেও একটা কথা। আর তুই এক বুড়া, অন্যায় করেছিস, শাস্তি হয়েছে, ফুরায় গেছে, তার জন্য ফাঁস নিতে হবে? ডাক্তার, কি লাল পানি একটু খেয়ে দেখবা? নার্ভ ঠান্ডা করে, হালকা করে দেই, বরফ দিয়ে খাও, ভালো লাগবে। জি না, আপনি খান। আমি তো খাচ্ছি, 1 পেক করে খাই। মুখটা যখন পানছে হয়ে যায় তখন একটা পান খাই, মুখ ঠিক করি, তারপর আবার একটু। শোনো ডাক্তার, তুমি হেনার ব্যাপারে কি করলা? কোন ব্যাপারের কথা বলছেন? তোমারে বললাম না, হেনার জন্য পাত্র দেখো, খরচ আমার। ছবিও তো তোমারে পাঠিয়েছি, ছবি পাও নাই? ছবি পেয়েছে। পাত্রের সন্ধান করো, পাত্র যদি ক্যাশ টাকা চায় তাও দেব। আনিস চুপ করে রইল। জহির খাঁ গলা উঁচিয়ে বললেন, হেনা কই, আমাদের খাওন দাও। আনিস বলল, আমি এখন খাবো না। জহির খাঁ বললেন, খাবে না কেন, খেয়ে এসেছ? জি না, সারাদিন বাইরে ঘুরে করেছি, গোসল করে তারপর খাবো। আমি নোংরা শরীরে কিছু খেতে পারি না। আমার এখানে গোসল করো, গরম পানি করে দেবে, সাবান দিয়ে গরলা দিয়ে গোসল করো। আমার ধোয়া লুঙ্গি আছে, অসুবিধা কিছু নাই। তার দরকার নেই। আচ্ছা, খাবার দিতে বলুন, গোসল পরে করব। জহির খাঁ রাগী গলায় বললেন, গোসল পরে কেন করবা, এখনই করবা। হেনারে বলতেছি, সে গরম পানি করে দেবে, শরীরে সাবান ডলে দেবে। তুমি তো বাইরের কেউ না, তুমি আমার নিজের লোক। আনিস হতভম্ব হয়ে গেল। নেশাগ্রস্ত মানুষের কোনো কথা ধরতে নেই। তারা কি বলছে না বলছে তার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারপরেও জহির খাঁ এসব কি বলছেন? হেনা কেন গায়ে সাবান ডলে দেবে? জহির খাঁ মুখের পান ফেলে দিয়ে তার বাঁ পাশে রাখা গ্লাস এক চুমুকে শেষ করে মুখে আরেকটা পান নিয়ে ঝুঁকে এসে বললেন, একা একা গোসলের সমস্যা কি জানো? পিঠে সাবান দেওয়া যায় না, পিঠে সাবান দেবার জন্য লোক লাগে, এতে দোষের কিছু নাই। আনিস শান্ত গলায় বলল, আমি গোসল করব না, আপনি খাবার দিতে বলুন। জহির খাঁ কিছুক্ষণ চুপ করে থেকে হেনাকে ডেকে খাবার দিতে বললেন। হেনা মেয়েটাকে আজ আরো সুন্দর লাগছে। সে আজ শাড়ি পরেনি, জড়ি দেওয়া ঘাগরা জাতীয় পোশাক পরেছে। ঘাগরার রং কালো বলে হেনার গায়ের রং খুব ফুটেছে। লম্বা বেনি করেছে, চোখে কাজল দিয়েছে, গায়ে গয়নাও আছে। প্রথম দিনে গায়ে কোনো গয়না ছিল না। জহির খাঁ আনিসের দিকে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। নেশাগ্রস্ত মানুষ এমন তীক্ষ্ণ চোখে তাকাতে পারে না, তাদের চোখের মনে ডাইলেটেড থাকে। আনিসের মনে হলো প্রচুর মদ্যপান করা সত্ত্বেও এই লোকটি মাতাল না, নিজের উপর তার পূর্ণ দখল আছে। সে কি আনিসকে নিয়ে কোনো খেলা খেলছে? খেলোয়াড় মানুষ চুপ করে থাকতে পারে না, তাকে সব সময় খেলতে হয়। প্রতিপক্ষ না পেলে তারা প্রতিপক্ষ তৈরি করে নেয়। ডাক্তার। জি। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন, কি দেখো?
কিছু দেখি না। ইমামের মৃত্যুর জন্য তুমি কি মনে মনে আমাকে দায়ী করছো? না, প্রত্যক্ষভাবে আপনি দায়ী না, তবে পরোক্ষভাবে আপনার ভূমিকা আছে। জহির খাঁ সোজা হয়ে বসলেন, শীতল গলায় বললেন, এখন যে কথাটা তুমি বললা, এরকম কথা আর বলবা না। একটা কথা সবসময় খেয়াল রাখবা, আমি দুষ্টু প্রকৃতির লোক এবং রাগী লোক। দুষ্টু লোক সাধারণত রাগী হয় না, তবে আমি রাগী। নাও, খাওয়া দাওয়া করো। হেনা হাত ধোয়ার পানি এনেছে। আনিস হাত ধোয়ার জন্য বারান্দায় গেল। হাত ধুতে গিয়ে তার মনে হলো প্রচণ্ড খিদে পেয়েছে। আনিস একা খাচ্ছে। প্লেটে খাবার তুলে দেওয়ার জন্য হেনা পাশে দাঁড়িয়ে আছে। সে গায়ে কোনো সুগন্ধি মেখেছে। খাবারের গন্ধের সঙ্গে এই গন্ধ যাচ্ছে না। আয়োজন ভালো। মন্ত্রীর জন্য করা আয়োজন খারাপ হবার কথা না। রুই মাছের বড় পেটি, পোলাও, খাসির মাংসের রেজালা, আস্ত মুরগির রোস্ট। আনিস আরাম করেই খাচ্ছে। মনে হচ্ছে জ্বর নেমে গেছে। জ্বর নেমে গেলে খুব খিদে পায়। ডাক্তার। জি। খানা কেমন হয়েছে? ভালো হয়েছে। গণ্যমান্য সবাইরে বলেছিলাম, সবাই এসেছিল, শুধু একজন আসে নাই। বলো দেখি কে আসে নাই? বলতে পারছি না। আজিজ মিয়া আসে নাই। খবর নিয়েছি সে গিয়েছে গৌরীপুর। গৌরীপুর কেন গিয়েছে জানো? জি না। আরঙের জন্য সার কিনতে গিয়েছে। আমার সাথে পাল্লা দিতে চায়। আমি সার কিনেছি, তারও সার কিনা লাগবে। দেখি সে কি সার কিনে। জহির খাঁ আরেকটা পান মুখে দিলেন। ইমাম সাহেবের কবর হলো তার পরদিন সন্ধ্যায়। কবর ঠিক না, গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া। মধ্যনগর গ্রামের হুজুর ফতোয়া দিলেন, অপঘাতে মৃত্যুর জানাজার বিধান নাই। লাশ কবরে নামানোর সময় অনেকেই চোখের পানি ফেলে। ইমাম সাহেবের ক্ষেত্রে শুধু মতি ভেউ ভেউ করে কিছুক্ষণ কাঁদল। গাঁজার নেশার কারণে ঘটনাটা ঘটল। 6 পুড়িয়া শেষ হবার পর সে আরো 4টা পুড়িয়া এনেছে। এবারে দাম বেশি পড়েছে। 4টা পুড়িয়ার জন্য 50 টাকা দিতে হয়েছে। টাকাটা সে পেয়েছে ইমাম সাহেবের তুষকের নিচে। পরবর্তী পর্বগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।